কিন্তু ২৪ সালের ৫ই আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর ২৬শে নির্বাচনে ক্ষমতায় আসেন তারেক রহমান। আর প্রধানমন্ত্রী হয়ে তিনি বুঝিয়ে দিলেন বাবা জিয়ার মতোই তেজি তিনি। দুর্নীতিবাজদের তো রামধোলাই দিয়েছেন, সেই সাথে পুরনো শত্রুদের একে একে গর্ত থেকে টেনে তুলেছেন। আর এবার তো সব থেকে বড় দান মেরেছেন তিনি। দীর্ঘ ৪৫ বছর ধরে পালিয়ে থাকা জিয়ার অন্যতম শত্রু মেজর মোজাফফর গত বুধবার মধ্যরাতে বনানী DOHS এলাকা থেকে ঘাট ধরে তুলে এনেছেন ডিবি পুলিশ। এরপর তাকে সোজা তুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে। নানামুখী সংকট ঘিরে ধরেছে ভারতের প্রধানমন্ত্রীকে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় মারাত্মক প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। এর ফলে ভারতে শুরু হয়েছে দেশ বাঁচাও আন্দোলন। এমন পরিস্থিতিতে কোন দিকে যাবেন মোদী? ৪৫ বছরের ফেরারি খুনি অবশেষে খাঁচায়। হ্যাঁ দর্শক, যে হাত দিয়ে স্বাধীন বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুক ঝাঁঝরা করা হয়েছিল, ঠিক ৪৫ বছর পর সেই হাতেই পড়ল আইনের হাত করা। প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নয়। আর এবার সেই কল নাড়িয়ে দিয়েছেন খোদ নিহত রাষ্ট্রপতির ছেলে ক্ষমতায় এসে দীর্ঘ ৪.৫ দশক পর ঠিকই খুঁজে বের করলেন বাবার খুনিকে। একটি করিডোরে ৩০% পর্যন্ত খরচ কমার প্রতিশ্রুতি, আরেকটিতে নিরাপত্তা। বাংলাদেশ কোন পথ বেছে নেবে? চীনের স্বপ্নের করিডোর কি মিয়ানমারের গৃহযুদ্ধের আগুনে আটকে যাবে, নাকি জাপানের মাতার বাড়ি হয়ে উঠবে বঙ্গোপসাগরের নতুন গেম চেঞ্জার? চীন ও জাপানের করিডোর যুদ্ধ শুধু মানচিত্রের দাগ বা রাজনৈতিক করমর্দনের বিষয় নয়। দিন শেষে এর পেছনে কাজ করছে দুটি অত্যন্ত বাস্তব সমীকরণ। প্রথমটি খাঁটি ব্যবসার, অর্থাৎ পণ্য পরিবহনের খরচ ঠিক কতটা কমবে, আর দ্বিতীয়টি নিরাপত্তার, যার নাম মিয়ানমারের রক্তাক্ত গৃহযুদ্ধ। মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী, একমাত্র অভিযুক্ত ব্যক্তি যিনি জীবিত আছেন, তিনি শেষ ব্যক্তি মুজাফফর। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিশ্বাস করি এটার সুষ্ঠু তদন্ত এবং বাংলাদেশের মানুষ যে ইতিহাস এতদিন ধরে জানেন না, সেই ইতিহাস জানতে পারবে। রাত গভীর, বনানী DOHS এর একটি অভিজাত ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ল কয়েকজন লোক। ভেতর থেকে দরজা খুললেন এক বৃদ্ধ। তাকে করা হলো একটি সাধারণ প্রশ্ন, আর সেই একটি উত্তরের ভুলে শেষ হলো দীর্ঘ ৪৫ বছরের পলাতক জীবন। কে এই বৃদ্ধ? তিনি সাধারণ কেউ নন। তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান ঘাতকদের একজন, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে যিনি পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপনে ছিলেন। কিভাবে ধরা পড়লেন ইতিহাসের এই খলনায়ক? আসসালামু আলাইকুম। জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে দেশের সকল খবরগুলো আপনি এক ভিডিওর মাধ্যমে সবার আগে দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। একেই বলে আল্লাহর বিচার আর সময়ের চরম প্রতিশোধ। ১৫ বছর ধরে জিয়া পরিবার আর বিএনপির উপর এমন এক স্টিম রোলার নেই যা চালানো হয়নি। কিন্তু ২৪ সালের ৫ই আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর ২৬শে নির্বাচনে ক্ষমতায় আসেন তারেক রহমান। আর প্রধানমন্ত্রী হয়ে তিনি বুঝিয়ে দিলেন বাবা জিয়ার মতোই তেজি তিনি। দুর্নীতিবাজদের তো রামধোলাই দিয়েছেন, সেই সাথে পুরনো শত্রুদের একে একে গর্ত থেকে টেনে তুলেছেন। আর এবার তো সব থেকে বড় দান মেরেছেন তিনি। দীর্ঘ ৪৫ বছর ধরে পালিয়ে থাকা জিয়ার অন্যতম শত্রু মেজর মোজাফফর গত বুধবার মধ্যরাতে বনানী DOHS এলাকা থেকে ঘাট ধরে তুলে এনেছেন ডিবি পুলিশ। এরপর তাকে সোজা তুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে। আর আজ শুক্রবার দেশ জুড়ে একটাই জল্পনা কল্পনা, জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঠিক কি অবস্থা এই ধূর্ত কালপ্রিটের। ভেতরের খবর হলো বাবার সাথে করা অন্যায়ের চরম বদলা নিতে একটু ছাড় নিচ্ছেন না তারেক সাহেব। জেলের চার দেয়ালে চলছে কড়া শাসন, রাজনৈতিক মহলের জোরদারি। ভেতরের অবস্থা নাকি বড়ই ভয়ঙ্কর। তাদের মতে সেখানে রীতিমতো ডিম থেরাপি চলছে। আর এই থেরাপির চোটে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে এক সময়ের প্রতাপশালী মেজর। এতদিন যে ধরাছোঁয়ার বাইরে ছিল, আজ তাকে গর্ত থেকে টেনে বের করে ঠিক কিভাবে ৪৫ বছরের পুরনো হিসেব কড়ায় গন্ডায় মেটানো হচ্ছে, আর জেলের ভেতরে মোজাফফরের কি করুণ পরিণতি হয়েছে, সেই এক্সক্লুসিভ খবরই আজ ফাঁস হতে যাবে। গত বুধবার রাতের অন্ধকারে বনানীর এক বাসা থেকে যখন তাকে ধরা হয়, তখন তার মুখের অবস্থা দেখার মতো ছিল। ৪ দশকের বেশি সময় ধরে সবার চোখে ধুলো দিয়ে দিব্যি আরামেই ছিল সে। ভেবেছিল তার টিকিটিও কেউ ছুঁতে পারবে না। কিন্তু তারেক সরকারের পাতা নিখুঁত গোয়েন্দা ফাঁদে তার সব চালাকি একদম ধরা পড়ে যায়। এতদিন যে অহংকার পাহাড়ে গড়েছিল, তা নিমিষেই যেন ধুলোয় মিশে যায়। এরপর সমস্ত আইনি কাজ শেষে তাকে সোজা তুলে দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। আর এর মাধ্যমেই তার চরম সাজা রাস্তা একবার পরিষ্কার হয়ে যায়। জেলের চার দেয়ালে এখন তাকে চরমভাবে নাকানি চুবানি খাওয়ানো হচ্ছে। এতদিন যারা দাপট দেখিয়েছে, তাদের কপালে যে কি ভয়ঙ্কর পরিণতি লেখা আছে, সেটা এখন হারে হারে টের পাচ্ছে মুজাফফর। তারেক সাহেবের এক ইশারাতে এই কালপিটের জীবনের সব লালবাতি জ্বলে উঠেছে। বাবার শত্রুকে জব্বর শিক্ষা দিয়ে নতুন বাংলাদেশ এক দারুণ দৃষ্টান্ত তৈরি হচ্ছে, তা সবাই আজ নিজের চোখেই দেখতে পাচ্ছে। এই চরম গজব কিভাবে নেমে এসেছিল তা জানতে একটু পেছনের ইতিহাসের পাতা আপনাকে উল্টাতে হবে। সময়টা ৮১ সালের ৩০শে মে। চট্টগ্রামের আকাশ তখন ভোরের আলোর মতো ফুটতে কিছুটা সময় বাকি। চারিদিকে একদম নীরবতা। কিন্তু সেই নীরবতা ভেঙে হঠাৎ করে আকাশ বাতাস কাঁপিয়ে শুরু হলো ভয়ঙ্কর এক গোলাগুলি। ভারী অস্ত্রের বিকট আওয়াজে সার্কিট হাউসের চারপাশটা যেন নরকে পরিণত হলো। আর ঠিক সেই সময় সার্কিট হাউসে ঢুকে পড়া দলটির একদম সামনের সারিতেই ছিল এই ধূর্ত মুজাফফর। সে কোনো সাধারণ কেউ নয়। নিজের হাতে অস্ত্র নিয়ে সেদিন সে জিয়াউর রহমানের বুকে গুলি চালানোর মতো জঘন্য কাজ করেছিল। শুধু তাই নয়, রাষ্ট্রপতির ঘরের দরজা লাথি মেরে ভেঙে
ঢোকার চেষ্টাও করেছিল এই কালপ্রিট। অন্যদিকে সার্কিট হাউস থেকে মাত্র 1 মাইল দূরে ডিসি হিলে থাকতেন তখনকার জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী। ভোরে সেই বিকট শব্দে রাতে তার ঘুমটা ভেঙে যায়। বাসভবনে পাহারাদাররা দৌড়ে এসে খবর দেয় গন্ডগোল ঘটেছে, এই সার্কিট হাউসের দিক থেকেই আসছে। কিন্তু ওই সময় সরাসরি গ্যারেজের ভেতরে ডাইনিং টেবিলের নিচে লুকিয়ে রীতিমতো আতকে কাঁপছিলেন সহকারী প্রোটোকল অফিসার মোস্তাক। চরম আতঙ্কে তিনি ডিসি সাহেবকে ফোনে জানান ভোর 4টার দিকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আচমকা ঢুকে পড়ে। ভারী বুটের কর্কশ শব্দ, সিঁড়ি বেয়ে ওপরে ওঠার আওয়াজ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন টেলিফোনে অত্যন্ত ভারী গলায় ডিসিকে নিশ্চিত করেন আমাদের রাষ্ট্রপতি আর এই দুনিয়াতে নেই। ঘাতকেরা তাকে চিরবিদায় করে দিয়েছে। এই খবর পাওয়া মাত্রই কোনো নিরাপত্তা তোয়াক্কা না করে সেখানে ছুটে যান ডিসি ও কমিশনার। সেইখানে গিয়ে তারা যে দৃশ্য দেখলেন তা রীতিমতো গা শিউরে ওঠার মতো। বিশাল প্রধান ফটক হা করে খোলা, আর সেখানে কোনো পাহারাদারের চিহ্ন নেই। ভবনের ওপর তলায় রাষ্ট্রপতির শয়ন কক্ষের ঠিক সামনে সাদা চাদরে ঢাকা একটি নিথর দেহ পড়ে আছে। চাদর সরাতে ভেসে ওঠে সেই চেরামুখ। পুরো এলাকায় তখন এক ভুতুরে পরিবেশ বিরাজ করছে। ডিসি ও কমিশনার যখনই দৃশ্য দেখছিলেন ঘাতকেরা তখন সেখান থেকে সরে পড়েন। কিন্তু ঘটনার সবচেয়ে বড় নাটকটি শুরু হয় এর কয়েক ঘন্টা পর। এই চরম অপকর্মের প্রমাণ গায়েব করতে সকাল 8টা থেকে 9টার মধ্যে সার্কিট হাউসে আবারও ঢুকে পড়ে একটি বিশেষ ঘাতক দল। আর জিয়াউর রহমান সহ 3 জনের নিথর দেহ যখন সার্কিট হাউস থেকে গুম করা হয়, সেই দলেরও মূল পান্ডা ছিল এই চতুর খেলোয়াড় মোজাফফর। তার নেতৃত্বে সেখান থেকে নিথর দেহগুলো গাড়িতে তুলে রাঙ্গুনিয়ার এক দুর্গম পাহাড়ি এলাকায় গুম করার মতো জঘন্য কাজ হয়েছিল। নিজের হাতে গর্ত খুঁড়ে সেদিন সে এই কাজটি করেছিল। তবে এই জঘন্য ঘটনার পিছনের আসল কারিগর কারা ছিল এবং মোজাফফর কার নির্দেশে এই কাজ করেছিল সে প্রশ্ন আজও মানুষের মনে ঘুরপাক খায়। তবে একটু হিসাব মেলালেই বোঝা যায় এই ছকের শিকড় কত গভীরে। জিয়াউর রহমান অত্যন্ত উদার মন নিয়ে ভাবতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন, কিন্তু এই উদারতার বদলে এসেছিল চরম ধোঁকা। রাজনৈতিক মহলের মতে শেখ হাসিনা দেশে পা রাখার আগেই ওপার বাংলায় বসে জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নিপুণ ফোন দিয়ে আটা হয়েছিল। 81 সালের 17তেই যে হাসিনা ভারত থেকে দেশে ফেরেন, আর কি অদ্ভুত ব্যাপার দেখুন, তার ঠিক 13 দিনের মাথায় দুনিয়ার মায়া ত্যাগ করেন জিয়াউর রহমান। এই 13 দিনের ব্যবধান কি শুধুই এক ঘটনা, নাকি ভিন দেশে বসে তৈরি করা সেই ছকেরই বাস্তব রূপ? স্বৈরাচারী হাসিনার সরকার পুরো রাজত্ব জুড়ে এই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আজ তারেক রহমান ক্ষমতায় এসে সেই পুরনো হিসেব করায় গন্ডায় চুকিয়ে দাঁত ভাঙা এক জবাব দিচ্ছেন। যারা এতকাল ধরাছোঁয়ার বাইরে, তাদের এখন জব্বর শিক্ষা দেওয়া হচ্ছে। মোজাফফরের মতো চতুর খেলোয়াড় ভেবেছিল সারা জীবন পার পেয়ে যাবে, কিন্তু আজ তাকে নাকে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে আর তার সকল খেল খতম করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় চমক তো লুকিয়ে আছে 30 মে ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্তে। সেদিন চট্টগ্রামের ওই ঘটনা ঘটে ঠিকই, সে একই সময়ে আখাউড়া সীমান্তে আরেক বিশাল নাটক মঞ্চস্থ হচ্ছিল। বোরকা পরে নিজের আসল পরিচয় লুকিয়ে ছদ্মবেশে ভারতে পালানোর মরিয়া চেষ্টা চালিয়েছেন স্বয়ং শেখ হাসিনা, কিন্তু কপাল খারাপ থাকায় সীমান্তের প্রখর চালাক নারী পুলিশ আর বর্ডার গার্ডের হাতে তিনি একদম হাতে নাতে ধরা পড়ে যান। সেদিন তার পালানোর এই চালাকি পুরোপুরিভাবেই ব্যর্থ হয়। এখন প্রশ্ন হলো, দেশের রাষ্ট্রপ্রধানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ঠিক সেই মুহূর্তে একজন শীর্ষ নেত্রীর এভাবে বোরকা পরে পালানোর আসল কারণটা কি? দেশের ভেতরে কোনো বড় গডফাদারি ইশারা আর গ্রিন সিগন্যাল না থাকলে এমন হওয়াটা একেবারেই অসম্ভব। এই ঘটনা থেকে একদম পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনার আগাম নকশা হাসিনার টেবিল পর্যন্ত সুনির্দিষ্টভাবেই গোছানো ছিল। আর তাই তো পরিস্থিতি বেগতিক দেখে আগেভাগে কেটে পড়ার ছক কষেছিলেন তিনি। কিন্তু আজ তারেক সরকারের আমলে সেই পুরনো পাপের ফাইল আবারও খোলা হয়েছে। আজও অনেকের মনে প্রশ্ন জাগে, জিয়াউর রহমান কেন হঠাৎ করে সেই রাতে চট্টগ্রামে গিয়েছিলেন? মূলত তার সফরটি ছিল একদমই গোপনীয়। মাত্র 2 সপ্তাহ আগে তিনি কক্সবাজারে বিশাল এক সমাবেশ করেন, তাই এত দ্রুত তার আবার চট্টগ্রামে যাওয়ার তো কোনো কথাই না। স্থানীয় সিভিল প্রশাসনের কাছেও এর কোনো আগাম বার্তা ছিল না। হঠাৎ করে ঢাকা থেকে জানানো হয় জরুরি রাজনৈতিক সংকটের কারণে তিনি আসছেন। এই জরুরি কারণটি আর কিছুই নয়, বরং চট্টগ্রাম বিএনপির ভেতরের চরম কোন্দল। সে সময় চট্টগ্রামের স্থানীয় নেতৃত্ব 2 ভাগে বিভক্ত হয়ে যায়, চরমভাবে দলাদলিতে সকলে লিপ্ত হয়। এক পক্ষের মদতদাতা ছিলেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ এবং অন্য পক্ষের পেছনে ছিলেন ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী। 2 গ্রুপের মারামারি এতটাই চরম আকার ধারণ করেছিল যে পুলিশ প্রশাসনও তাদের থামাতে গিয়ে রীতিমতো ঘাম ঝরিয়ে ফেললেন। মূলত দলের ভেতরে এই বিশাল প্যাচ মেটাতেই তিনি ছুটে গিয়েছিলেন সেখানে। দলের নেতাদের একটু কানমনা দিয়ে ঠিক উঠতেই এক আকস্মিক সফর ছিল, আর দলের এই অভ্যন্তরীণ কোন্দলের সুযোগটাই পুরোপুরিভাবে কাজে লেগেছিল মোজাফফরের। সে ভেবেছিল এই সুযোগে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে কেউ টের পাবে না, কিন্তু কথায় আছে পাপ তো বাপকেও ছাড়ে না। দীর্ঘ 45 বছর পর আজ সেই পাপের ঘরা পূর্ণ হয়েছে। ক্ষমতায় বসেই তারেক সাহেব বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে একজন যোগ্য বাপের বেটা। আজ জেলের ভেতর মুজাফফরের হাওয়ার টাইট অবস্থা দেখে দেশের মানুষ বুঝতে পারছে অন্যায় করে পার পাওয়ার দিন শেষ। 45 বছরের ফেরারি খুনি অবশেষে খাঁচায়। হ্যাঁ দর্শক, যে হাত দিয়ে স্বাধীন বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুক ঝাঁঝরা করা হয়েছিল, ঠিক 45 বছর পর সেই হাতেই পড়ল আইনের হাত করা। একবার ভাবুন তো, একটা মানুষ দেশের খোদ রাষ্ট্রপতির রক্তে নিজের হাত রাঙিয়ে কিভাবে 4 দশকেরও বেশি সময় পৃথিবীর বুকে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে। কিন্তু প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে, আর এবার সেই কল নাড়িয়ে দিয়েছেন খোদ নিহত রাষ্ট্রপতির ছেলে ক্ষমতায় এসে দীর্ঘ 4.5 দশক পর ঠিকই খুঁজে বের করলেন বাবার খুনিকে। ধরা পড়ল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম মূল কুশীলব, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। কোথায় লুকিয়েছিল এই দুর্ধর্ষ খুনি? ভারত থেকে কিভাবে সে ঢাকায় ঢুকলো? ডিবি পুলিশের খাঁচায় বন্দী হওয়ার পর এখন ঠিক কোথায়, কার পাহারায় রাখা হয়েছে তাকে?
তার কি ফাঁসি হতে যাচ্ছে, নাকি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বেরিয়ে আসবে পেছনের আরও বড় কোনো রাঘব বোয়ালের নাম? যে ঘাতক একদিন দাম্ভিকতার সাথে ওয়্যারলেস সেটে বলেছিল দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, সেই ঘাতক আজ মৃত্যুর প্রহর গুনছে কিভাবে? এই সব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর এবং সম্পূর্ণ পলিটিক্যাল অ্যানালাইসিস থাকছে আজকের এই ভিডিওতে, তাই কোনোভাবেই স্কিপ না করে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আসা যাক সেই কালো রাতের কথায়। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর ঘাতকদের তো নয়। সময়টা 1981 সাল। 29শে মে তৎকালীন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সরকারি সফরে চট্টগ্রাম যান। রাতে তার বিশ্রামের বন্দোবস্ত করা হয় চট্টগ্রামের সার্কিট হাউসে। তখন কে জানতো এই সার্কিট হাউসই হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক রক্তাক্ত এবং ট্র্যাজিক মঞ্চ। 30শে মে ভোররাত, আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি পড়ছে, চারদিক নিস্তব্ধ, শুনশান নিরাপত্তা। সেই বৃষ্টির শব্দকে ছাপিয়ে হঠাৎ সার্কিট হাউস এলাকায় গর্জে উঠল একদল বিপদগামী সেনা সদস্যের সাবমেশিন গান। সার্কিট হাউসের নিরিবিলি পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক ভয়াল মৃত্যুপুরীতে। একদল উশৃঙ্খল ঘাতক সেনা কর্মকর্তা রাষ্ট্রপতিকে হত্যার উদ্দেশ্যে সেখানে অতর্কিত আক্রমণ চালায়। আর এই জঘন্য হত্যাযজ্ঞের একেবারে সামনের সারিতে লিডিং রোলে ছিলেন এই মেজর মোজাফফর হোসেন এবং ক্যাপ্টেন মোসলেউদ্দিন। ইতিহাসের পাতা ঘাঁটলে এবং সেই সময়কার মামলার বিবরণী থেকে যে তথ্য বেরিয়ে আসে তা যে কোনো বিবেকবান মানুষকে শিউরে তুলবে। সার্কিট হাউসের সেই অন্ধকার রাতে ঘাতকদের বুটের শব্দ আর বৃষ্টির তোড়ে যখন জিয়াউর রহমান নিজের রুম থেকে বেরিয়ে আসেন, তখন এই মেজর মোজাফফরই প্রথম তাকে শনাক্ত করেন। শুধু শনাক্ত করেই তিনি ক্ষান্ত হননি, তার নির্দেশেই এবং তার হাত দিয়ে সরাসরি গুলি চালানো হয় প্রেসিডেন্ট জিয়ার বুকে। ঝাঁঝরা হয়ে যায় এক মহান রাষ্ট্রনায়কের বুক। ফ্লোরে লুটিয়ে পড়েন তিনি। ঘাতক মোজাফফর এখানেই থামেনি, জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে নিয়ে গিয়ে অত্যন্ত গোপনে কবর দিয়ে আসে সে। প্রেসিডেন্টের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘাতক মোজাফফরের উল্লাস ছিল পৈশাচিক। সে ছুটে যায় ওয়্যারলেস সেটের কাছে। এরপর চট্টগ্রামে তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে রেডিও মেসেজে অত্যন্ত দাম্ভিকতার সাথে ইংরেজিতে একটি বার্তা পাঠায়। সে বলে দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, অর্থাৎ রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে। কিন্তু ঘাতকদের সেই পৈশাচিক উল্লাস বেশি দিন টেকেনি। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিদ্রোহীদের। পতন ঘটে জেনারেল মঞ্জুরের। পরিস্থিতি বেগতিক দেখে জেনারেল মঞ্জুর সহ বেশ কয়েকজন ঘাতক পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান। পরবর্তীতে এক রহস্যময় পরিস্থিতিতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলেউদ্দিন সহ বাকিরা ধরা পড়েন এবং কোর্ট মার্শালের মাধ্যমে 1981 সালের সেপ্টেম্বরে 12 জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু সেই ফাঁসির দড়ি থেকে অত্যন্ত সুকৌশলে ফসকে যায় দুজন, মেজর মোজাফফর হোসেন এবং মেজর এস.এম. খালেদ। তারা রাতের আধারে সীমান্ত পার হয়ে পালিয়ে যায়। শুরু হয় এক দীর্ঘ লুকোচুরি খেলা। একটা বছর নয়, দুটো বছর নয়, দীর্ঘ 45টি বছর। ভাবা যায় রাষ্ট্রপতির খুনি হিসেবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে মোজাফফর হোসেন ছদ্মবেশে দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিল। নিজের নাম পাল্টিয়ে পরিচয় গোপন করে সীমান্ত পার হয়ে বিভিন্ন জায়গায় সে এক ফেরারি জীবন পার করছিল। সে হয়তো ভেবেছিল বাংলাদেশের মানুষ তাকে চিরতরে ভুলে গেছে। সে হয়তো ভেবেছিল জিয়াউর রহমানের খুনের বিচার আর কখনোই তাকে ছুতে পারবে না। 45 বছর পর কে আর তাকে খুঁজবে, এ ভেবে সে হয়তো নিশ্চিন্তেই ছিল। কিন্তু সে ভুলে গিয়েছিল রক্তের ঋণ কখনো তামাদি হয় না। জিয়ার রক্ত যা ধমনীতে, সেই তারেক রহমান একদিন দেশের হাল ধরবেন, এটা ঘাতক মোজাফফর হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, তখন পুরো দেশের দৃশ্যপট রাতারাতি পাল্টে যায়। নতুন সরকার ক্ষমতায় আসার পরই গোয়েন্দা সংস্থাগুলোকে নতুন করে ঢেলে সাজানো হয়। আর সবচাইতে বড় নির্দেশটি আসে খোদ সরকারের শীর্ষ পর্যায় থেকে। পিতার খুনিদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনতে হবে। শুরু হয় অপারেশন ম্যানহান্ট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি অত্যন্ত গোপনে মাঠে নামে। আধুনিক প্রযুক্তি, রাডার ট্র্যাকিং, হিউম্যান ইন্টেলিজেন্স এবং আন্তর্জাতিক সোর্সের মাধ্যমে তারা তথ্য সংগ্রহ করতে শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর গোয়েন্দারা জানতে পারে ঘাতক মোজাফফর সম্প্রতি তার গোপন আস্তানা ছেড়ে ঢাকার আশেপাশে কোথাও অবস্থান করছে। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মধ্যরাতে রাজধানীর অভিজাত এলাকা বনানীর ডিওএইচএসে একটি বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, মোজাফফরকে কোথায় রাখা হয়েছে? সাধারণ অপরাধের মতো কি তার বিচার হবে? উত্তর হচ্ছে না। কারণ সাধারণ আদালতের বিচার তার জন্য নয়। সামরিক আদালতের কোর্ট মার্শালে তার মৃত্যুদণ্ড তো 45 বছর আগেই ঘোষণা করা আছে। তাই ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া ও নথিপত্র যাচাই বাছাই শেষে এই ঘাতককে সরাসরি হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়া ও কোর্ট মার্শালের নিয়ম অনুযায়ী এখন সামরিক হেফাজতে তার সেই ঝুলে থাকা মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া চলছে। ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মেজর মোজাফফরের এই গ্রেফতারের মধ্য দিয়ে 1981 সালের 30শে মে সেই রাতের অনেক অজানা রহস্য এবার উন্মোচিত হতে পারে। জেনারেল মঞ্জুরকে কে আসলে বলির পাঁঠা বানিয়েছিল? দেশীয় বা আন্তর্জাতিক কোনো গভীর ষড়যন্ত্রের নীল নকশা কি সেদিন সার্কিট হাউসে বাস্তবায়িত হয়েছিল? ফাঁসির মঞ্চে যাওয়ার আগে রিমান্ডে কি মোজাফফর সেসব পেছনের কুশীলবদের নাম বলে যাবে যারা নৈপথ্য থেকে কলকাঠি মেরেছিল? এই প্রশ্নগুলো এখন নতুন করে ঝড় তুলেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। পিতার খুনিকে ধরে তারেক রহমান শুধু পারিবারিক দায়বদ্ধতায় মেটাননি, বরং দেশের বিচারহীনতা সংস্কৃতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন। এটা প্রমাণ করে যে রাষ্ট্রযন্ত্র যখন স্বাধীনভাবে এবং সঠিকভাবে কাজ করে, তখন 45 বছর কেন, 100 বছর পার হলেও অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। নিয়তির কি নির্মম পরিহাস যে মোজাফফর একদিন বুক ফুলিয়ে বলেছিল দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, আজ তাকেই শুনতে হচ্ছে নিজের মৃত্যুর পরোয়ানা। সময় চাকা ঘুরে আজ জিয়াউর রহমানের আদর্শের সরকার ক্ষমতায়, আর ঘাতক মোজাফফর জেলের অন্ধকার প্রকোষ্ঠে নিজের মৃত্যুর প্রহর গুনছে। এটাই প্রকৃতির সবচেয়ে সুন্দর এবং অনিবার্য বিচার। দর্শক, জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফরের এই চাঞ্চল্যকর গ্রেফতার এবং তারেক রহমান সরকারের এই সাহসী ও আক্রমণাত্মক পদক্ষেপ সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি? 45 বছর পর ঘাতকের ধরা পড়ার এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? ঘাতক মোজাফফরের কি দ্রুত ফাঁসি কার্যকর হওয়া উচিত, নাকি তাকে জিজ্ঞাসাবাদ করে পেছনের ষড়যন্ত্রকারীদের নাম বের করা উচিত? প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।